ভয়েস চেঞ্জের দ্বিতীয় লেকচারটিতে তোমাদেরকে স্বাগতম। এই লেকচারে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে তোমরা অনেকেই একটু দ্বিধায় পড়ে যাও, তো আজকের ক্লাসটি করলে তোমাদের এরকম কোনো সমস্যা থাকবে না। এই লেকচারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস দেখব, এর সাথে সাথে কিছু খুঁটিনাটি দেখব। ওকে, আমরা শুরু করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত কেমন হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্বটা সামনে থাকে। এটা আমরা ওই যে চেঞ্জিং সেন্টেন্সে শিখেছি যে ভার্বটা সামনে থাকে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যখন করো তখন তো দেখেছো যে ভার্বটা সামনে নিয়ে আসা লাগে। তাহলে এই যে দেখো ভার্বটা সামনে। হ্যাভ ইউ রিড দ্য বুকস? এই যে হ্যাভ, আমরা জানি ভার্ব সাধারণত কোথায় থাকে? সাবজেক্টের পরে। কি কি হওয়ার কথা ছিল? ইউ হ্যাভ রিড দ্য বুকস, কিন্তু ইন্টারোগেটিভ করার কারণে ভার্বটা কোথায় চলে আসছে? সামনে। তাহলে এগুলার আমরা প্যাসিভ করার সময় আমরা কি করব? সবকিছুই আগের মতো। এই যে দ্য বুকস, এটা একটা অবজেক্ট না? অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। তারপরে এই যে ইউ, এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে ফেলবো। তাহলে পার্থক্য হবে আমরা এই ভার্বটা, এই যে হ্যাভটা জাস্ট সামনে রেখে দিব, মানে ভার্বটা জাস্ট সামনে রেখে দিব, বাকি সবকিছু সেম। তাহলে ধরো এই যে অবজেক্টটাকে আমরা প্রথমে সাবজেক্ট করে ফেলি, দ্য বুকস, দ্য বুকস, দ্য বুকস। হ্যাঁ, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেললাম। এখন দেখো এই বাক্যে ভার্ব কয়টা? হ্যাভ একটা, রিড একটা, দুইটা ভার্ব। তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের যদি দুইটা ভার্ব থাকে আমরা কয়টা লাগবে? তিনটা লাগবে। তাহলে বি ভার্ব নিয়ে আসতে হবে। এখন বি ভার্ব কোনটা আনবো? তোমাদেরকে বলেছি না যে হ্যাভ ভার্বের পরে V3 হয়। তাহলে এখানে যেহেতু হ্যাভ আছে তাহলে বি ভার্বের V3 হবে কি হবে? বিন হবে। বিনটা আমরা নিয়ে আসবো। তাহলে কি হবে? দ্য বুকস হ্যাভ বিন রিড। যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই আমরা হ্যাভটা সামনে রেখে দিব। এই যে হ্যাভ, হ্যাভ দ্য বুকস, তাহলে এই টিটা ছোট হাতের হয়ে যাবে। হ্যাভ দ্য বুকস বিন রেড। রিডের তো তিনটা ফর্ম সেম, রিড রেড রেড। হ্যাভ দ্য বুকস বিন রেড, তারপরে এই যে বাই লিখে এই যে সাবজেক্ট ইউ। ওকে, সবকিছুই কিন্তু সেম, জাস্ট ভার্বটা সামনে চলে আসবে। সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কেমন? দ্য বুকস হ্যাভ বিন রেড বাই ইউ। এটা তো প্রশ্ন, তাই প্রশ্নবোধক হওয়ার কথা ছিল দ্য বুকস হ্যাভ বিন রেড বাই ইউ, কিন্তু যেহেতু এটা প্রশ্ন শুধু হ্যাভটা সামনে চলে আসবে, আর এই যে বিন রেড এগুলা জাস্ট ভিতরে। এবার আমরা পরেরটা করে ফেলি। যেমন ধরো এটা দেখো, এটাও তোমরা পারবে। এটা দেখো, ডাজ হি রিড দ্য বুকস। এটা কি? এখানে ভার্ব কয়টা আছে? রিড, এটা একটা ভার্ব। এখন দেখো ডাজ, এই ভার্বটা কিন্তু মূলত এই সেন্টেন্সের ভার্ব না। এই ডাজটা কেন আসছে? ওই যে রাইট ফর্ম অফ ভার্বস করার সময় শিখো না যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ওই বাক্যে যদি বি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী ডু ডাজ ডিড নিয়ে আসবো। তো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তো প্রশ্ন করার জন্য এই ডাজটা নিয়ে আসা হয়েছে। তার মানে আমরা এখানে ডাজটাকে কাউন্ট করব না, আমরা কাউন্ট করব কি? ভার্ব আছে একটা, তার মানে আমাদের ভার্ব লাগবে কয়টা? দুইটা। তাহলে এই যে সবকিছু আগের মতো, দ্য বুকস এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, দ্য বুকস। হ্যাঁ, তাহলে ডাজ এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে প্রেজেন্ট ফর্মের বি ভার্ব কি? আর। এই আরটাকে সামনে রেখে দাও, আর দ্য বুকস, তারপরে রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, বাই লিখে সাবজেক্ট কোনটা? হি, হিটার অবজেক্ট ফর্ম হয়ে যাবে হিম। দেখো, তাহলে আমরা সবসময় কি বলেছি যে তোমার অ্যাক্টিভে ভার্ব যা থাকবে প্যাসিভে তার চেয়ে একটা বেশি থাকবে। তাহলে দেখো এখানে ভার্ব ছিল একটা, প্যাসিভে হয়ে গেছে কয়টা? এই যে দুইটা। এবার পরেরটা করো, ডিড শি চিট কামরুল? ডিড আছে, তার মানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। আর আগেরটার মতো এই যে প্রশ্ন করার জন্য ডু ডাজ ডিড আসছে, তাহলে ডু ডাজ ডিড উঠে যাবে। উঠে গেলে এখানে ভার্ব আছে কয়টা? একটা। তাহলে আমাদের ভার্ব লাগবে কয়টা? দুইটা। তাহলে এই যে কামরুল, এই অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলো, কামরুল। এখন আমাদের একটা বি ভার্ব লাগবে। কামরুলের সাথে বি ভার্ব কোনটা হবে? এই যে পাস্ট টেন্স বলেছে না, পাস্ট টেন্সের জন্য বি ভার্ব কোনটা আসবে? ওয়াজ। ওয়াজটাকে সামনে রেখে দিবা, ওয়াজ কামরুল, ওয়াজ কামরুল। ওকে, এবার চিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? চিট। ওয়াজ কামরুল চিটেড বাই হার, ওয়াজ কামরুল চিটেড বাই হার। তাহলে এবার আমরা 2 নম্বরটাও করে ফেলি। সবকিছু সেম, দ্য ওয়ার্ক এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, দ্য ওয়ার্ক। যেহেতু ওয়ার্ক, দ্য ওয়ার্ক, এখানে ভার্ব আছে কয়টা? উইল একটা, ডু একটা। তাহলে আমাদের ভার্ব লাগবে কয়টা? তিনটা। উইল আছে, উইলের পরে বি ভার্বের কোনটা ফর্ম বসবে? বললাম না মডেল অক্সিলারির পরে বি ভার্বের বেস ফর্ম, তার মানে বি আসবে। তাহলে উইলটা তো আমরা সামনেই রেখে দিব।
উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ, বাস হয়ে গেল। ওকে, এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তখন কিভাবে করবে। এতক্ষণ আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দেখলাম ওগুলা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, ডব্লিউএস কোশ্চেন কোনগুলা দেখো, হোয়েন, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়াট, হুম, হু, হুইচ, এই যে WH এগুলো হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ডস। তাহলে এগুলো থাকলে কি করবা, দেখো যদি তোমার হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার থাকে, মনে রাখবা হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এগুলা থাকলে কি হবে, হোয়েন, হোয়েনের জায়গায় হোয়েন বসে যাবে, হাউ এর জায়গায় হাউ, হোয়ারের জায়গায় হোয়ার, হোয়ার জায়গায় হোয়াই, সবকিছুই বসে যাবে। তারপরে কি করবা, এইমাত্র আমরা যেভাবে করলাম যে অক্সিলারি ভার্বটা সামনে রেখে অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, যেভাবে আমরা এইমাত্র করেছিলাম সবকিছু ওইভাবেই। যেমন দেখো হোয়াই, হোয়াই, এই যে এই সেন্টেন্সটা দেখো, হোয়াই, হোয়াইয়ের জায়গায় হোয়াই বসাই দিলাম। তা এখানে অবজেক্ট কোনটা, দা উইন্ডো, দা উইন্ডোর সাথে অক্সিলারি ভার্ব কোনটা বলবে, যেহেতু আর বলছে, আর ইউ ব্রেকিং বলছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তো হোয়াই দা উইন্ডো, দা উইন্ডোর সাথে তো আর হবে না, কি হবে, ইজ হবে। তাহলে হোয়াই ইজ দা উইন্ডো, হোয়াই ইজ দা উইন্ডো। তারপরে কি হবে, এই যে ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, হোয়াই ইজ দা উইন্ডো ব্রোকেন, তারপরে বাই লিখে, এই যে বাই লিখে অবজেক্টটা, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। দেখো সবকিছু কিন্তু আগের মতোই, শুধু পার্থক্য কি হয়েছে, এই যে হোয়াইয়ের জায়গায় হোয়াই বসে গিয়েছে। তারপরে আমরা এই মাত্রই শিখলাম যে অক্সিলারি ভার্বটাকে সামনে রাখবো, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, একটা ভার্ব থাকলে দুইটা ভার্ব দিব, তারপরে বাই ইউ। ওকে, এখানে তো ভার্ব আছে কয়টা, আর আছে, ব্রেকিং আছে, দুইটা ভার্ব, তার মানে আমাদের কয়টা ভার্ব লাগবে, তিনটা ভার্ব লাগবে। এখন আমাদের ভার্ব এখানে কয়টা হয়েছে, ইজ একটা, তারপরে ব্রোকেন একটা, দুইটা ভার্ব হয়েছে, তার মানে আমরা কিন্তু তিনটা ভার্ব দেইনি। তাহলে কি হবে, তিনটা ভার্ব নিয়ে আসবো, এই যে ব্রেকিং, আইএনজি আছে না, এই আইএনজি এর জন্য তুমি এখানে একটা বিং দিয়ে দিবা, হোয়াই ইজ দ্য উইন্ডো বিং ব্রোকেন বাই ইউ। যেমন দেখো আরেকটা উদাহরণ দেখাই, বললাম হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে ভার্ব কয়টা, হ্যাজ একটা, ডান একটা, দুইটা, তাহলে আমাদের ভার্ব লাগবে তিনটা। হাউ এর জায়গায় হাউ বসে যাবে, হাউ, আর এই দ্য ওয়ার্ক এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কের সাথে এবার আমরা যে পরে যে ভার্বগুলো লেখার কথা ছিল, এই যে সাবজেক্ট, সেই ভার্বের একটা ভার্ব আগে চলে আসবে, হ্যাজ, হ্যাজটা নিয়ে আসলাম। তারপরে এখানে যেহেতু ডান আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে আমাদের কয়টা ভার্ব, একটা, দুইটা, দুইটা ভার্ব না, আমাদের লাগবে তিনটা, একটা ভার্ব তো আমরা সামনেই নিয়ে আসছি, আর বাকি দুইটা কোনটা হবে, যেহেতু এই যে হ্যাভ আছে, হ্যাভ ভার্বের পরে কি হয়, V3 হয়, তাহলে এই যে বাকি দুইটা ভার্ব, এই যে বি ভার্বের V3, বিন, বিন, বিন ডান বাই, বাই কি হবে, হিম হবে, হিম। তাহলে এটা আরেকটু বুঝাই দেই, দ্য ওয়ার্ক এটা সাবজেক্ট হয়ে যাবে, হ্যাজ ডান আছে, দুইটা ভার্ব আছে, আমাদের লাগবে তিনটা ভার্ব, তাহলে বি ভার্বে বি ভার্ব নিয়ে আসবো, কোনটা আনবো, বি ভার্ব, যেহেতু হ্যাভ আছে এখানে, হ্যাভের পরে বি ভার্বের V3 হয়, তাহলে আমরা বিনটা নিয়ে আসবো, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, এরকম হওয়ার কথা ছিল, যেহেতু প্রশ্ন করেছে তাই আমরা হ্যাজটা সামনে নিয়ে এসেছি, হাউ হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, হিম। ওকে, গেল। এবার এটা সলভ করো, হোয়েন ডু ইউ ওয়াচ টিভি, তাহলে হোয়েনটা হোয়েনের জায়গায় রেখে দিব। এখন এখানে দেখো ভার্ব আছে কয়টা, একটা, এই দুটা কিন্তু এই সেন্টেন্সের ভার্ব না, প্রশ্ন করার জন্য এখানে দুটা এক্সট্রা নিয়ে আসা হয়েছে, তার মানে দুটাকে আমরা ভার্বের মধ্যে কাউন্ট করব না, আমাদের ভার্ব আছে একটা, তাহলে আমাদের ভার্ব লাগবে কয়টা, দুইটা, যেহেতু ওয়াচ প্রেজেন্ট টেন্সে আছে, ডু প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমাদের বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, ইজ, ইজটা নিয়ে আসবো, তাহলে কি হবে, হোয়েনের হোয়েন, তারপরে কি হবে, হোয়েন, হোয়েনের পরে আমরা ভার্ব দিয়ে দিব, হোয়েন ইজ, তারপরে টিভি, টিভিটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, হোয়েন ইজ টিভি, তারপরে ওয়াচের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড বাই ইউ। ওকে, তাহলে তোমরা এভাবে করে এটা করে ফেলো, তিন নম্বরটা করে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি, যদি তোমার সেন্টেন্সে হোয়াট থাকে, হুম থাকে, হু থাকে, হুইচ থাকে, তাহলে কিভাবে করবা। দেখো এটাও আগের মতো, হোয়াট থাকলে হোয়াটটা লিখে দিবা, হোয়াট থাকলে হোয়াটটা লিখে দিবা।
তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব নিব, হোয়াট ইজ। হ্যাঁ, তারপরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব, ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে বাই লিখে অবজেক্টটা সাবজেক্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, ওই বাক্যে আমরা যেমন দেখেছি যে ইজ এর পরে একটা সাবজেক্ট নিয়ে আসি, এই যে হোয়াট থাকলে, হুম থাকলে আর এগুলা করতে হবে না, জাস্ট হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। যেমন আরেকটা দেখো, হু হ্যাজ হি কল্ড। ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই, বললাম হু ইজ কলিং মি। হ্যাঁ, এটা থাকলে কি করবা? যদি হু থাকে তাহলে এই হু এর বদলে তুমি নিয়ে আসবা বাই হোম। বাই হোম, সবকিছু আগের মতোই, শুধু হু এর বদলে নিয়ে আসবা বাই হোম। এবার তুমি এই যে মি, এটা অবজেক্ট না, অবজেক্টটাকে করে ফেলবা সাবজেক্ট আই। এখন দেখো সাবজেক্ট করে ফেললাম, এটার পরে তো আমাদের একটা ভার্ব লাগবে, তাই না? আয়ের সাথে কোন ভার্ব হবে? এটা তো প্রেজেন্ট টেন্স, তো আয়ের সাথে তো আর ইজ হয় না প্রেজেন্ট টেন্স, আয়ের সাথে কি হবে? এম হবে। তো এমটা তুমি সামনে লিখবা, কেন? কারণ এটা একটা প্রশ্ন করছে, বাই হোম এম আই। তারপরে এই যে কলিং, আইএনজি আছে না, আইএনজি এর জন্য তুমি কি নিয়ে আসবা? বিইং নিয়ে আসবা, বাই হোম এম আই বিইং, তারপরে কল্ড। ওকে, তাহলে হু থাকলে এভাবে করে সলভ করবা, বাই হোম এম আই বিইং কল্ড। তারপরে যদি হুম থাকে তাহলে কি করবা? হুম থাকলে ওই যে হোয়াটের মতো, হোয়াট দিয়ে যেভাবে আমরা করেছি, হুম থাকলেও ঠিক সেইভাবে, হুম থাকলে হুমটা লিখে দিবা। এই যে এটা সলভ করছি আমরা, হুম থাকলে হুমটা লিখে দিবা। তারপরে এখানে ভার্ব আছে কয়টা? এই ডাসটাকে তো আমরা ভার্বের মধ্যে ধরবো না, কেন? এটা তো প্রশ্ন করার জন্য ডু ডাস ডিড ব্যবহার করা হয়েছে। যদি প্রশ্ন করার জন্য ডু ডাস ডিড ব্যবহার হয় আর যদি নেগেটিভ করার জন্য ডু ডাস ডিড ব্যবহার হয় তাহলে কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে দিব, এগুলোকে ভার্বের মধ্যে কাউন্ট করবো না। তাহলে আমাদের ভার্ব আছে কয়টা? এই যে লুকড ফর, একটা ভার্ব আছে, তাহলে আমাদের ভার্ব লাগবে কয়টা? দুইটা। এখন দেখো এটা কোন টেন্স? ভি2 তে আছে, তাহলে আমরা ভি2 অনুযায়ী ভার্ব নিয়ে আসবো। সি এর সাথে ভি2 অনুযায়ী কোনটা আসবে? ওয়াজ আসবে। তাহলে হুমের হুম লিখে দিব, বাই হুম ওয়াজ, হুমের হুম লিখে দিলাম, তারপরে আমরা ভার্বটা সামনে নিয়ে আসলাম ওয়াজ, তারপরে সাবজেক্ট লিখে দিলাম শি, তারপরে এই যে লুকড ফর। ওকে, যেহেতু এটা প্রশ্ন তাই আমাদের প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে কিন্তু ভুলবা না, তাহলে কিন্তু যতই তুমি ঠিকঠাক ভাবে লিখো তোমার কিন্তু পুরো 1 মার্ক কাটা যাবে, যেহেতু পাংচুয়েশনে ভুল আছে। তাহলে এভাবে করে হু এর নিয়মটা তো দেখিয়ে দিলাম যে হু থাকলে কিভাবে হবে, বাই হুম আসবে। তাহলে আমি যে নিয়মটা দেখালাম সেই নিয়ম অনুযায়ী 5 নম্বর 6 নম্বর তোমরা নিজেরা করবা, এই যে 3 নম্বর এটাও করবা, করে কমেন্টে জানাবা। তারপরে এই যে হোয়াট থাকলে, হুইচ থাকলে, তারপরে হুম থাকলে, এগুলো সবকিছু একরকম। এই যে হুইচের হুইচ বসে যাবে, হুমের হুম বসে যাবে, হোয়াটের হোয়াট বসে যাবে। এভাবে করে তোমরা এগুলা সলভ করে কমেন্টে জানাতে পারো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা ক্লাসটা আরেকটু রিপিট টেনে দেখতে পারো, একবারে অনেক সময় বোঝা যায় না। ওকে, এবার আমরা আরেকটু ডিটেলসে যাই ভয়েসের। তোমরা অনেক সময় দেখো যে কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ থাকলে ভয়েস কিভাবে করতে হয়। এই কোয়াসি প্যাসিভ জিনিসটা আসলে কি? দেখো, আমরা কি জানি যে অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ সেন্টেন্স কোনগুলা? যখন সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করে, যেমন আই ইট রাইস, আই ইট রাইস। দেখো যদি বলি, যদি বলি আই ইট রাইস, এই বাক্যে দেখো সাবজেক্ট এটা, ভার্ব এটা, তাহলে সাবজেক্ট কিন্তু ভার্বের কাজটা নিজে করছে। কিন্তু কোয়াসি প্যাসিভে কি হয়? সেন্টেন্সটা অ্যাক্টিভই থাকে, সেন্টেন্সটা অ্যাক্টিভই থাকে, কিন্তু এই যে ভার্বের কাজটা কিন্তু ও নিজে করতে পারে না। দেখো কোয়াসি প্যাসিভে আমরা চলে যাচ্ছি, এই যে কোয়াসি প্যাসিভে চলে যাচ্ছি। আমরা কি জানি সাধারণত সাবজেক্ট ভার্বের কাজ নিজে করে, কিন্তু কোয়াসি প্যাসিভে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করতে পারে না। যেমন দেখো আমি যদি বলি দ্য বেড ফিলস সফট, দ্য বেড ফিলস সফট, তাহলে বেডটাকে কি নরম অনুভব করা হয়। তাহলে এই যে নরম অনুভব করে, এটা কি বেড নিজে করে? বেড তো নিজে নিজেকে নরম অনুভব করতে পারে না। তার মানে কি এই ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করেনি, তাও এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে এই যে এই টাইপের যে ভার্বগুলা যখন বসবে তখনই সেটা হয়ে যায় কোয়াসি প্যাসিভ। আচ্ছা, তখন আমরা কিভাবে প্যাসিভ করব? দেখো এগুলো কিন্তু প্যাসিভ করা খুবই ইজি। এখানে সেন্টেন্স যা আছে, এই যে সেন্টেন্সটা যেভাবে আছে
ঠিক সেভাবেই বসে যাবে, শুধু ওই সূত্রটা মাথায় তোমরা নিয়ে আসবা, ওই যে অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব যা আছে প্যাসিভ সেন্টেন্সে তার চেয়ে ভার্ব একটা বেশি থাকবে। তাহলে কিভাবে হবে দেখো, দ্য বেড লিখে দিলাম, দ্য বেড বললাম না সবকিছু সেম, শুধু একটা ভার্ব বেশি আনবা। তাহলে এখানে ভার্ব আছে কয়টা, ফিলস। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, ভি ভার্বের প্রেজেন্ট টেন্স কোনটা, প্রেজেন্ট ফর্ম কোনটা, দ্য বেড ইজ। ফিলের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, ফেল্ট, দ্য বেড ইজ ফেল্ট, তারপরে হয়ে যাবে সফট। দেখেছো, খুব ইজি। ঠিক সেভাবে হানি টেস্ট সুইট এটাও করে ফেলো। হানি, হানির জায়গায় হানি বসে যাবে, টেস্ট এখানে কোন ফর্মে আছে, ভি ওয়ান। তাহলে ভি ভার্বের ভি ওয়ান কোনটা, এম ইজ আর। তাহলে হানি ইজ টেস্টেড সুইট হয়ে গেল। আচ্ছা, এটাকে তোমরা আরেকভাবেও করা যায়, সেটা একটু একটু ঘুরালো পেঁচালো। সেটা হচ্ছে এরকম যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, বা দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফিল্ড। তো ওইটার চেয়ে এই নিয়মটা বেশি ইজি, যে সবকিছুই সেম থাকবে, শুধু মাঝখানে একটা ভার্ব বেশি আসবে। কিন্তু দেখো এই উদাহরণটা একটু ভিন্ন রকম, এগুলা সাধারণত তেমন একটা আসে না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এই উদাহরণটা একটু ভিন্ন রকম। যদি এরকম আসে যে মাই পেন রাইটস ওয়েল, তখন কিভাবে করবা, ওই যে বললাম না হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা কিভাবে করতে হবে, মাই পেন ইজ ওয়েল, তারপরে কি আসবে, হোয়েন ইট ইজ ইউজড ইন রাইটিং, অথবা মাই পেন ইজ ওয়েল হোয়েন সামথিং ইজ রিডেন উইথ ইট। আচ্ছা, এটা অত ডিটেলস না বুঝলেও হবে, এভাবে সাধারণত আসে না, সাধারণত এই সেন্টেন্সগুলাই আসে, যে দ্য বেড ফিল সফট, হানি টেস্ট সুইট। এভাবে আসলে তুমি কি করবা, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট সব কিছুই সেম, শুধু মাঝখানে একটা ভার্ব বেশি আসবে। তাহলে হয়ে গেল আমাদের কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভ গুলা যদি, এখানে তো এই যে সফট আছে, যে বেডটা কেমন ফিল হয়, সফট ফিল হয়, তারপরে হানিটা কেমন টেস্ট হয়, সুইট সুইট টেস্ট হয়। কিন্তু যদি এগুলা না থাকে, এই যে ভার্বের পরে যদি এগুলা না থাকে, তাহলে তুমি কিভাবে করবা, দেখো ভার্বের পরে যদি এগুলা না থাকে তাহলে কিভাবে করবা। যেমন দেখো, দ্য বুক ইজ প্রিন্টিং, হ্যাঁ কেমন প্রিন্টিং হয় সেটা নাই। দ্য রোড ইজ রিপেয়ারিং, কেমন রিপেয়ারিং হয় সেটা নাই। ওকে, এগুলাও খুবই ইজি। এগুলো তুমি জাস্ট কি করবা, ওই যে সবকিছু আগের মতো, জাস্ট একটা ভার্ব বেশি আনবা। যেমন দ্য বুক ইজ, এগুলা সেম, যেহেতু প্রিন্টিং আইএনজি আছে, আইএনজি থাকলে আমরা কি নিয়ে আসি, বি ভার্বের সাথে আমরা আইএনজি দিই। তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিন্টেড। আর এটা দেখো, দ্য রোড ইজ রিপেয়ারিং যেহেতু আছে, সেহেতু দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। ওকে, তাহলে যদি তোমাদের এরপরে কিছু না থাকে, যে কেমন করে কাজটা হয়, যদি কিছু না থাকে, তাহলে তোমরা এভাবে করে ফেলবা। আচ্ছা, কোয়াসি প্যাসিভ সাধারণত কোন ভার্বগুলা কোয়াসি প্যাসিভ হয়, দেখো কোয়াসি প্যাসিভ সাধারণত হয় যদি তোমাদের ভার্বটা টেস্ট থাকে, ফিল থাকে, তারপরে হচ্ছে রিড, স্মেল, কস্ট, সাউন্ড, এই ভার্বগুলো সাধারণত কোয়াসি প্যাসিভ হিসেবে কাজ করে। মানে এই ভার্বগুলো থাকলে তুমি এভাবে করে প্যাসিভটা করবা। ওকে, কোয়াসি প্যাসিভটা আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে যাব ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটা কি দেখো, আমি এখন কিন্তু ভয়েসের একদম খুঁটিনাটিগুলো বুঝাচ্ছি। ভয়েসটা তুমি বেসিকটা তো আমরা জাস্ট বুঝিয়ে দিলাম, যে একটা ভার্ব থাকলে দুইটা ভার্ব করবা, কিভাবে করবা আমরা এই যে আগের ক্লাসে এবং এই লেকচারেও দেখিয়ে দিলাম যে ইন্টারোগেটিভগুলো কিভাবে করবা। কিন্তু এগুলা কিন্তু খুঁটিনাটি, এগুলো সচরাচর আসে না। তাও তোমরা যদি তোমাদের নলেজটাকে আরো অ্যাডভান্স করতে চাও, তখন এগুলা কাজে দিবে। যেমন দেখো, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনটা, দেখো আমরা কি জানি, ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, তাহলেই তো সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যায়। ভার্বের পরে যদি একটা অবজেক্ট দেই, যেমন ধরো আমি বললাম, একটা উদাহরণ দিই, যেমন আমি বললাম আই ইট রাইস, হ্যাঁ আমার সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু যদি তুমি অবজেক্ট দেওয়ার পরেও তোমার সেন্টেন্সটা সম্পূর্ণ হয় না, তখনই সেটা ফ্যাক্টিটিভ অবজেক্ট লাগে, তখনই এরপরে আরেকটা অবজেক্ট দিতে হয়, আর সেটা একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট। দেখো, যেমন ধরো আমি বললাম, ধরো এই সেন্টেন্সটা ধরো এই পর্যন্ত বললাম, উই মেড হিম, উই সাবজেক্ট, মেড ভার্ব, এটা অবজেক্ট, উই মেড হিম। দেখো আমি যদি শুধু বলি যে উই মেড হিম, তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না। আমরা কি মেড করেছি, আমরা তাকে কি মেড করেছি, তাহলে আমার এরপরে আরেকটা অবজেক্ট দরকার হয়। কি অবজেক্ট, যদি আমি বলি ক্যাপ্টেন, যে উই মেড হিম ক্যাপ্টেন, আরেকটা এক্সট্রা অবজেক্ট নিয়ে আসি, তখন কিন্তু আমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। এই যে এক্সট্রা অবজেক্টটা, এটাই হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে,
তখন তুমি কিভাবে করবা, এক্সট্রা যখন আরেকটা অবজেক্ট আসে। এটা কিন্তু ওই ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, ডাবল অবজেক্ট ওইভাবে করলে কিন্তু হবে না। এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এটা যেহেতু সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টকে বানায় ফেলো সাবজেক্ট হি। যেহেতু মেড পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাহলে নিয়ে আসলাম হি ওয়াজ। তারপরে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, সরি মেড এটা V2 তে ছিল, V2 অনুযায়ী আমি ওয়াজটা নিয়ে আসলাম। এবার মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসলাম, হি ওয়াজ মেড। তারপরে যে ফ্যাক্টিটিভ অবজেক্ট এটা লিখে দিবা, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তারপরে বাই আস। ওকে, ঠিক এভাবে তোমরা এটা করে ফেলবা। যেমন পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান, হিম, এই হিমটাকে তোমরা সাবজেক্ট করে ফেলবা হি, যেহেতু ইলেক্টেড V2 তে আছে তাহলে হি ওয়াজ ইলেক্টেড, তারপরে এই যে চেয়ারম্যান বাই পিপল। এখন দেখো বাই পিপল, এই যে বাই পিপল, এই বাই পিপলটা তোমার লিখলেও হবে না লিখলেও হবে। যখন তোমার এই যে সাবজেক্টটা পিপল, এটা সাবজেক্ট না, সাবজেক্টটা যখন তোমার ভ্যাগ টাইপের থাকবে, ভ্যাগ মানে অস্পষ্ট এরকম থাকবে, যেমন আমি বললাম পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারপরে বললাম এরকম যে পিপল থাকলে, সামওয়ান থাকলে, সামবডি থাকলে, এরকম থাকলে সেই বাই লিখে, বাই দিয়ে এই ভ্যাগ যে সাবজেক্টটা এটা না লিখলেও হয়। যেমন দেখো এটা পিপল ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই পিপল, এটা লিখলেও হবে না লিখলেও হবে। ওকে, যেমন দে নেম হিম শেরে বাংলা, দে, এখানে দে বলতে কি আমি নির্দিষ্ট করে কাউকে বলেছি, কাউকে বলিনি। তাহলে এই যে সাবজেক্টটা এটা কিন্তু একটা ভ্যাগ টাইপের, তখন তুমি এই বাই দেম লিখলেও হবে না লিখলেও হবে। এটা কিভাবে করবা, হিম, হিমটাকে সাবজেক্ট করে ফেলবো হি, তারপরে নেম, এটা পাস্ট টেন্সে আছে তাই হি ওয়াজ নেমড শেরে বাংলা বাই দেম লিখলেও হবে না লিখলেও হবে। ওকে, এগুলো হচ্ছে তোমাদের ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে। সব সেন্টেন্সে কিন্তু বাই হয় না সবকিছু, ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এটা কিন্তু বাই দিয়ে আইডেন্টিফাই করবে না, কারণ কি সব সেন্টেন্স তো আমরা বাই দিয়ে প্যাসিভ করি না। যেমন দেখো আই নো হিম, এই সেন্টেন্সটা দেখো আই নো হিম, তুমি যদি লিখো হি ইজ নোন বাই মি, তোমার সেন্টেন্সটা কিন্তু ভুল হবে, কারণ নো এর সাথে প্রিপোজিশন হিসাবে বাই বসে না, নো এর সাথে কি বসে, টু বসে। সবকিছুই সেম, শুধু নো এর সাথে টু বসবে। যেমন হি ইজ নোন টু মি। তেমন দেখো আমি যদি বলি প্লাক মি আ ফ্লাওয়ার, প্লাক মি আ ফ্লাওয়ার, তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কি আসবে, লেট আসবে। অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, লেট আ ফ্লাওয়ার। সবকিছুই আগের মতো, জাস্ট আমরা প্রিপোজিশন হিসাবে বাই ইউজ করতে পারবো না। লেট আ ফ্লাওয়ার বি প্লাকড বাই মি হবে না, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। দেখো প্লাক মি আ ফ্লাওয়ার মানে কি বলেছি, যে আমাকে একটা ফুল তুলে দাও, মানে আমাকে দাও, আমার দ্বারা একটা ফুল তোলা হবে এরকম কিন্তু বলিনি। তো তুমি যদি লেখো যে লেট আ ফ্লাওয়ার বি প্লাকড বাই মি, বাই মি যদি বলো তাহলে অর্থটা কি হয়ে যায়, যে আমার দ্বারা ফুল তোলা হয়েছে। আসলে তো আমার দ্বারা না, আমার জন্য ফুল তোলা হয়েছে। তাই এই সেন্টেন্সটা কি হবে, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। যেমন ধরো আমি যদি বলি বাই মি আ শার্ট, তাহলে কি আমার জন্য শার্ট কেনো, আমাকে দিয়ে শার্ট কেনা হবে এরকম কিন্তু না। তাহলে এটা কি হবে, লেট আ শার্ট বি বট ফর মি। ওকে, যেমন এটা দেখো আমি যদি বলি প্যানিক সিজড দ্য রাইটার, মানে দুশ্চিন্তা রাইটারকে গ্রাস করেছে, তখন আমি কি করব, এই যে এই সেন্টেন্সেও কিন্তু বাই দিয়ে হবে না, প্রিপোজিশন হিসেবে বাই আসবে না। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলি, দ্য রাইটার, যেহেতু এটা V2 তে আছে তাহলে কি হবে, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। ওকে, সিজড এর সাথে প্রিপোজিশন হয় উইথ। তেমনি দেখো এই সেন্টেন্সে কন্টেইনস আছে, তাহলে কন্টেইনসের সাথে প্রিপোজিশন কি হবে, ইন হবে। যেমন দেখো এগুলো আমি সবকিছু তোমাদেরকে একসাথে লিখে দিচ্ছি, তোমরা চাইলে এই জিনিসটা নোট করে রাখতে পারো যে কোন ওয়ার্ডের সাথে প্রিপোজিশন হিসাবে কি বসে। সবকিছু জানার দরকার নেই, জাস্ট এখানে যে কটা ওয়ার্ড আছে, এই যে কটা ওয়ার্ড আছে এগুলা জানলেই চলবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো নো থাকলে প্রিপোজিশন হিসেবে টু, যদি অ্যানয় থাকে, স্যাটিসফাই থাকে, প্লিজ থাকে, তাহলে এগুলার পরে যদি তোমার একটা সাবজেক্ট থাকে তাহলে প্রিপোজিশন দিবা উইথ, কিন্তু যদি একটা বস্তু থাকে তাহলে প্রিপোজিশন দিবা অ্যাট। ওকে, যেমন দেখো হি
অ্যানয়েড মি। অ্যানয়েড পরে কি আছে? ব্যক্তি আছে, তাই তোমরা কোনটা ইউজ করবা? এই যে উইথ ইউজ করবা। তাহলে কি আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। যদি তোমার বস্তু থাকতো তাহলে তুমি কি ইউজ করতে? অ্যাট ইউজ করতে। ওকে, তারপরে মেক, বাই, প্ল্যান একটু আগেই দেখিয়েছিলাম, এগুলোর সাথে বসবে ফর। তারপরে মার্ভেল, মার্ভেলের সাথে বসবে অ্যাট। তারপরে শক, এটার সাথেও অ্যাট। সিজ, এটার সাথে উইথ, কন্টেনের সাথে ইন। যেমন দেখো হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তাহলে মিটা এটা হয়ে যাবে সাবজেক্ট আই। সারপ্রাইজ এটা আছে V2, তাই এখানে কি আসবে? ওয়াজ। আই ওয়াজ সারপ্রাইজড, তারপরে অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, যেহেতু বস্তু এজন্য অ্যাট হিজ বিহেভিয়ার। ওকে, এবার আসো এটা দ্য বয় স্যাটিসফাইড আস। স্যাটিসফাইয়ের পরে ব্যক্তি আছে, তাই স্যাটিসফাইয়ের সাথে কি হবে? উইথ হবে। তাহলে উই আর স্যাটিসফাইড উইথ। দেখো এই সেন্টেন্সগুলোতে কিন্তু কোথাও কোনো বাই নাই, তো বাই না থাকলে এগুলা অ্যাক্টিভ সেন্টেন্স, এটা কিন্তু ভুলেও ভাবা যাবে না। তাহলে বাই না থাকলেও কিন্তু প্যাসিভ হয়। তাহলে কিভাবে হয়? এই যে বাই না থাকলে প্রিপোজিশন হিসাবে এই জিনিসগুলা ইউজ হয়, টু, তারপরে এগুলা এই যে ফর, অ্যাট, উইথ, ইন, এই জিনিসগুলো ইউজ হয়। আর কোথায় কি ইউজ হয় এই জিনিসটা তোমরা জাস্ট নোট করে নিলেই হয়ে যাবে।